অক্টোবরে কাশ্মীরের শেষ ভাগ অর্থাৎ পেহেলগাঁও, এই জায়গাটি শ্রীনগর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তাই টেম্পো ট্রাভেলার মাথাতে লাগেজ গুটিয়ে শ্রীনগরের থেকে এবারের মতন বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা, ইউটিউবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই, যেখানে অক্টোবর কাশ্মীরের এই সমস্ত ট্যুরের প্রোগ্রামের শেষ ভিডিও দিতে চলেছি। শ্রীনগর থেকে সমস্ত লাগেজ গুটিয়ে শেষ দিন পেহেলগাঁওতে কাটিয়ে আমাদের ট্যুর শেষ হবে। তাই বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এই রাত্রিটি আমরা আর শ্রীনগরে নয়, পেহেলগাঁওতেই কাটাবো এবং সেখান থেকেই জম্মুর উদ্দেশ্যে রওনা দেব। সমস্ত ট্যুরটি অর্গানাইজ করেছিল আমার বাড়ির লোক এবং একটি ট্যুর ট্রাভেলিং সংস্থার সঙ্গে। দমদমে একটি অফিস আছে এই ট্যুর ট্রাভেলিং সংস্থার, এবং এদের প্রকৃত অফিস মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে। তাদের সঙ্গে কথাবার্তা বলেই অক্টোবর মাসের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম এর উদ্দেশ্যে। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে পেহেলগাঁও বা হিন্দু শাস্ত্রমতে বেয়েলগাঁও। প্রচলিত লোককথা অনুসারে এখানে পেহেল বা বেল যাই বলা হোক, অর্থাৎ গাধা কিংবা গরু যাই বলা হোক, সেখানে সেটার গ্রাম। ভগবান শিবের অমরনাথ যাত্রার এই অঞ্চলেই নন্দী মহারাজকে রেখে গিয়েছিলেন, তাই বেয়েলগাঁও বা পেহেলগাঁও। যাওয়ার পথে আপেল বাগান দেখতে ঢুকলাম। সিজনটি ছিল পুরোপুরি আপেলের, অর্থাৎ এই সিজনে ওইখানে প্রচুর পরিমাণে ম্যাচিওর আপেল পাওয়া যায় এবং আমরা ফেরার পথেও প্রায় প্রত্যেকের হাতেই 2-3 ঝুড়ি আপেল পেয়েছি। সবাই প্রচুর পরিমাণে আপেল নিয়ে ঘরে ফিরেছে। আপেল বাগান প্রথমে যেখানে ঢুকলাম সেখানে তো গাছের মধ্যে এমনি কিছু কিছু আপেল টাঙানোও ছিল, আবার অরিজিনাল আপেলও ছিল। শাহিদ ভাইয়ের আপেলের বাগানে ঢুকে আমরা তার হাতে তৈরি ফ্রেশ আপেল জুস খেলাম এবং সেখান থেকে আপেল গাছের অরিজিনাল আপেল পেলাম। শাহিদ ভাই নিজেই সেই আপেল গাছ থেকে পেড়ে আমাদের দিল। অন্য বাগান থেকে একটু বেশি দাম হলেও ফ্রেশ আপেল আমরা সেখান থেকে নিলাম। প্রায় 80 টাকা করে কেজি নিল এবং আমরা 4 কেজি মতন আপেল নিয়ে ঘরে ফিরেছিলাম। অথচ চাইলে কিন্তু আরও বেশি আপেলই সেখান থেকে গ্রহণ করা যেত। আমাদের প্রয়োজন মতন আমরা নিয়ে ফিরে আসলাম। আপেল আসলে একটি রোজেসি গোত্রের উদ্ভিদ, তাই একটি থোকার মধ্যেই অনেক পরিমাণে আপেল হয়। আর আপেল গাছ কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতেই গ্রো করা যেতে পারে, কিন্তু ফলের ক্ষেত্রে উপযুক্ত কাশ্মীরের এই উপত্যকার ওয়েদার বা টেম্পারেচার। সেই জন্য এখানকার ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে আপেল না পড়লেও বাইরে থেকে নিয়ে আসা, অর্থাৎ ইংরেজ আমলে বাইরে থেকে নিয়ে আসা এই আপেল গাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, আর এখান থেকে সারা ভারতবর্ষে আপেল ছড়িয়ে পড়ে, বিশেষত এই সিজনে। আমরা এই ট্যুরটিতে এই ট্যুর ট্রাভেলিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে
আমাদের 3 জন, অর্থাৎ আমার ওয়াইফ, আমি এবং বাচ্চা, এই টোটাল 3 জনের জন্য প্রায় 50,000 টাকা মতন খরচা করেছিলাম, এবং সঙ্গে আরও কিছু নিয়ে টোটাল 80,000 টাকা মতন তো খরচা হয়েছে। সেই জন্য আপনারা যখন যাবেন সিজন ওয়াইজ, যেমন এই সিজনে আপেল এবং তার পরবর্তী সিজনে বরফ, আর কোনো সিজনে তো ফুল, যে সিজনে যান না কেন আগে থেকে খরচা হিসাব এই সমস্ত বুঝে তবেই অবশ্যই যাবেন। আপেল খাওয়া এবং সেই গাছ থেকে সরাসরি আপেল পেড়ে তার যে মজা, সে মজা কিন্তু এই অক্টোবরের কাশ্মীরেই আপনারা পাবেন। সাধারণত অক্টোবর মাসেই গাছে ম্যাচিওর হয় আপেল, তার আগে হয়তো আপনারা এলে এখানে কাঁচা আপেল দেখতে পাবেন। আর এই সিজনের পরে কিন্তু কাশ্মীরের সর্বত্রই বরফে ঢেকে যায়, ফলে সেক্ষেত্রে আর আপেল আপনারা পাবেন না। আপেল কিন্তু এই সিজনে এই কাশ্মীর ট্যুরের প্রধান আকর্ষণ ছিল। সরাসরি গাছ থেকে আপেল পেড়ে খাওয়া, আপেল গাছ থেকে পেড়ে উপহার দেওয়াও, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই সিজনে পাবেন। আচ্ছা, এছাড়া এই সিজনে আপনারা কাশ্মীরের ভূপ্রকৃতি এবং গাছ ভর্তি আপেল, আর এই সিজনে পাহাড়ে শরতের ভূপ্রকৃতি, শরতের আকাশ দেখ। এখান থেকে গাড়িতে চেপে আমরা চলে যাব পেহেলগাঁওতে, যেখানকার হোমস্টেতে আজ রাত্রি যাপন করব, এবং সেখানে সমস্ত লাগেজ রেখে বেরিয়ে পড়ব সেদিনকের মতো ট্যুরে। অর্থাৎ আমাদের প্ল্যান ছিল সেদিনকে পেহেলগাঁওতে গিয়ে পেহেলগাঁওয়ের কাছাকাছি, অর্থাৎ পেহেলগাঁওয়ের থেকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই জায়গাগুলি দেখার। এখান থেকে অর্থাৎ পেহেলগাঁও থেকে প্রত্যেকটি প্রায় 30 কিলোমিটার, 40 কিলোমিটার এরকম দূরত্বে অবস্থিত। তাই পেহেলগাঁওতে সমস্ত লাগেজ এবং টেম্পো ট্রাভেলা রেখে সেখানকারই লোকাল ড্রাইভারদের সঙ্গে করে নিয়ে সাইট সিনে বেরিয়ে পড়ব। সাইট সিনের মধ্যে প্রথমেই যেখানে যাব সেটি কিন্তু আরু ভ্যালি। এই পেহেলগাঁও বা কাশ্মীরের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার সৌন্দর্য। তাই এইখানে নর্থ ইন্ডিয়ার সমস্ত লোকেদের কাছেই প্রধান আকর্ষণ। পশ্চিমবঙ্গের লোকের কাছে যেমন দার্জিলিং বা উড়িষ্যা অথবা বিহারের যে পর্বতমালা আছে সেখানে যেমন সবাই বেড়াতে যায়, সেখানে নর্থ ইন্ডিয়ার লোকেরা এখানে বেড়াতে আসে, এবং আমরা তো পশ্চিমবঙ্গের লোকেরাও প্রচুর পরিমাণে এখানে যাই। ওখানে গেলেই বুঝতে পারবেন বাঙালিরাই প্রচুর পরিমাণে রয়েছে, বেড়াতে গেছে, এবং এখানে বিভিন্ন ফিল্মের শুটিংও হয়েছে বহু। সেই ফিল্মের নামকরণ করেই জায়গাগুলির বিভিন্ন রকমের নামকরণ করা আছে। আমরা প্রথমে রওনা দিলাম আরু ভ্যালির উদ্দেশ্যে। এই সমস্ত জায়গাটি অর্থাৎ পেহেলগাঁও, আরু ভ্যালি, এই জায়গাগুলি অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অনন্তনাগ এই কথাটি এসছে ভগবান শিবের গলাতে থাকা শেষনাগের বা অনন্তনাগের নাম অনুসারে। লোককথা অনুসারে এই জায়গাতেই ভগবান শিব অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যখন রওনা দেন, তখন তার গলার অনন্তনাগটিকে এখানে রেখে যান। সেই জন্য এই ডিস্ট্রিক্টের নাম হয় অনন্তনাগ। এবং এখানকার লোকেরা
ভগবান শিবকে প্রচুর মান্যতা দেন এবং আমরা যারা হিন্দু, এখানকার স্থানীয় হিন্দুরাও কিন্তু ভগবান শিবকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা ভক্তি করেন। আরু ভ্যালির উদ্দেশ্যে আমরা যখন প্রথম রওনা দিই, এখানকার এই চেক পয়েন্টে আমাদের ড্রাইভার নির্দিষ্ট টাকার অ্যামাউন্টের এগেনস্টে আমাদের এখানে প্রবেশ করান। যদিও পরবর্তীকালে শুনি যে এইখানে প্রত্যেকের জন্য তেমন বাধা ধরা কোনো টাকার ব্যবস্থা নেই। আরু ভ্যালি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই এইখানে ঢুকতে গেলে কোনো নির্দিষ্ট টিকিটের ব্যবস্থা কিন্তু এরা করেনি, যার কাছ থেকে যেমন পারে নিয়ে চালায়। এবং এটা কিন্তু একটি বেস ক্যাম্প, যারা এখান থেকে এর ওপরে অবস্থিত হিমবাহগুলিতে ট্রেকিং করে তাদের জন্য এটি একটি বেস ক্যাম্প হিসেবে কাজ করে। এই ভ্যালিটি আদতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই এখানে প্রচুর পরিমাণে সৌন্দর্য ভূপ্রকৃতি, আর এখানে লাল লবঙ্গের চাষও হয়। দেখা যাচ্ছে যে এই রাস্তার মধ্যে দিয়ে এই সুন্দর উপত্যকাতে যখন আপনি প্রবেশ করবেন, তখন এখানকার ভূপ্রকৃতি কাশ্মীরের মধ্যে সর্বোচ্চ সৌন্দর্য প্রদান করবে। দেখতে পাবেন যে এখানে যে চওড়া চওড়া মাঠগুলি রয়েছে বা উপত্যকাগুলি রয়েছে, তার মধ্যে ভেড়ার দল ঘুরে বেড়াচ্ছে, আর এখানকার স্থানীয় জায়গাতে আপনারা বিচরণ করে সেখানে আসা যাওয়ার পথে ম্যাপেল গাছ এর প্রচুর পরিমাণে দেখুন হলুদ লাল পাতা, এই বসন্তের রূপ প্রদান করবে আপনাদের অক্টোবর মাসে আপনারা কিছু পরিমাণে দেখতে পাবেন। জায়গাটি পেহেলগাঁও থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এবং শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও বটে, তাই এখানে কিন্তু প্রাণী এবং উদ্ভিদ, বিভিন্ন পরিমাণ জীব বৈচিত্র্য সংরক্ষণও হয়। দেখতে গেলে এখানে এসেই কাশ্মীরের বিভিন্ন উপত্যকার থেকে বিভিন্ন পরিমাণের গাছ এখানে বেশি পাওয়া গিয়েছিল, যেমন পাইন, ফার, স্প্রুস, ম্যাপেল, এই সমস্ত সঙ্গে ক্রিপ্টোমেরিয়া বা অন্যান্য গাছও কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেছে। আর এখানকার যে চারিদিকের সিনারিও, তাতে ফিল্মের শুটিং যেমন হয়, তেমন আপনারা যদি চান এখানে এসে রিলও বানাতে পারেন। কাশ্মীরের যে কোনো জায়গাতেই এখন রিল বানানোর জন্য লোকেরা থাকে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে রিল বানিয়ে দেয়। আমরাও বানিয়েছিলাম, প্রায় একটি রিলে কমসে কম 250 টাকা, 300 টাকা, যার কাছ থেকে যেমন নিয়ে পারে 600-700 টাকা পর্যন্ত এটা নেয়। তার মধ্যে কেউ বলে যে 4টে শট তুলে দেবো, কেউ বলে 3টে শট দেবো, এই দিয়ে যে যতটা পরিমাণ বড় পরিমাণ ভিডিও বানাতে পারে। কাশ্মীরের অধিকাংশ জায়গাটি কিন্তু ওই সেনাবাহিনী দ্বারাই পরিচালিত এবং রাস্তাঘাট সমস্ত কিছুই ভারতীয় সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। যখনই যেখানে ভেঙে যাচ্ছে বা যখনই যেখানে রিপেয়ারের প্রয়োজন পড়ছে, সেনাবাহিনীর লোকেরা তাদের সমস্ত রকমের সোর্স খাটিয়ে সেই জায়গাগুলি ঠিক করে দিচ্ছে। তাই জন্য আমাদের এই সমস্ত ট্যুরটিতে ঘুরে বেড়াতে খুব বেশি কষ্ট হয়নি। সারাটা জার্নিতে যখনই আপনারা কোনো সুন্দর জায়গাতে প্রবেশ করবেন, তার আগে থেকেই বুঝতে পারবেন যে
ভূপ্রকৃতি চারিদিক থেকে যেমন অরণ্যপূর্ণ হলেও যখনই কোনো জায়গাতে প্রবেশ করছেন তখনই সেই জায়গাটির রূপ ফুটে উঠছে। এই জায়গাটি কালাহই নামে একটি গ্লেসিয়ার্সের খুব কাছাকাছি অবস্থিত এবং এটি সবচেয়ে বড় গ্লেসিয়ার এই কাশ্মীর ভ্যালির। আর কালহই এর পাশে তারসার মার্সার নামে একটি লেক রয়েছে। তো জায়গাটি এই জন্যই কিন্তু যখন শীত পড়ে তখন কিন্তু বরফে ঢেকে থাকে, তাই জন্য এই জায়গাগুলিতে স্কি প্র্যাকটিসিং হয়। কাশ্মীরের অধিকাংশ জায়গাতেই বরফ প্রচুর পরিমাণে থাকার জন্য স্কি প্র্যাকটিসিং হয়। এগুলি সেই আমাদের দেশে যখন ইংরেজ রাজত্ব ছিল তখন থেকেই চলে আসছে। তাই জন্য এই জায়গাগুলি অমরনাথ বেস ক্যাম্প ছাড়াও স্কি প্র্যাকটিসিংয়ের জন্য ব্যবহৃত হয়। আরু ভ্যালিতে ঢুকতে ঢুকতে এখানকার পর্বতমালা অর্থাৎ অনন্তনাগ পর্বতমালা, যেখান থেকে অমরনাথ যাত্রা হয়, সেই জায়গাগুলি পাহাড়গুলি তো স্পষ্টভাবেই ফুটে উঠতে থাকলো। আর দেখতে গেলে এখানে যে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি দেখতে পাওয়া যাচ্ছিল সেগুলি কিন্তু খুবই অনন্য। সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই জায়গাটি কিন্তু পর্যটকদের জন্য চিত্তাকর্ষক এবং এই জায়গাগুলি কিন্তু মনোরম। এই কালাহই গ্লেসিয়ারটি কিন্তু এই উপত্যকার মধ্যে সবচেয়ে বড় উপত্যকা এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু এখন প্রায় এখানকার শীর্ষেই রয়েছে। এই জায়গাটি কিন্তু ডিনোটেড হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। যেহেতু এইখানের বড় একটি হিমবাহ কালাহই, এখান থেকে অনেকেই ট্রেক করে এই কালাহই হিমবাহতে যায় এবং লিডার নদীর জলের উৎস কিন্তু এই হিমবাহ। লিডার নদী যেটি পরবর্তীকালে ঝিলাম নদীতে গিয়ে পড়েছে, সেটি কিন্তু উৎস এই নদীটির এখান থেকে কালাহই গ্লেসিয়ার্স। তো আমরা যখন রওনা দিলাম আরু ভ্যালির উদ্দেশ্যে, সেখান থেকে কালাহই উপত্যকা গ্লেসিয়ার্সে কিন্তু আমরা যেতে পারিনি। এখান থেকে একটি শহরের মধ্যে গিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকে আমরা আরু ভ্যালি জায়গাটি দেখতে থাকি। জায়গাটি খুবই সুন্দর এবং উপত্যকার মধ্যেই অবস্থিত। আর চারিদিক থেকে এই গাড়ি স্ট্যান্ডে গাড়ি রেখে সুন্দর ভূপ্রকৃতি অর্থাৎ ভ্যালি, কাশ্মীর তো সাধারণভাবেই ভ্যালিতে সমস্ত জায়গাতেই ভ্যালি। ওই জায়গাটি একটি প্লেগ্রাউন্ড মতন এবং পাশে কবরস্থান রয়েছে। আমরা না জেনে সেই কবরস্থানে গিয়ে ছবি তোলা আরম্ভ করেছিলাম। তারপরে সেখান থেকে সেই ভূপ্রকৃতি পর্যবেক্ষণ করে আরু ভ্যালি থেকে আমরা বেরিয়ে আসলাম। আবার সেই ড্রাইভারের সঙ্গে, সেই কাশ্মীরি ড্রাইভার এবং আমাদের টোটাল যা ট্যুরের লোকজন ছিল তাদের সকলকে একত্রে নিয়ে প্রায় 3টি গাড়িতে করে রওনা দিয়েছিল। আমরা সবাই গাড়ি করেই ওখান থেকে বেরিয়ে পড়ি। এবার উদ্দেশ্য ছিল চন্দনবাড়ি। চন্দনবাড়ি এই জায়গাটি এই পেহেলগাঁও থেকেও প্রায় 40-45 কিলোমিটার দূরে এবং জায়গাটি কিন্তু অমরনাথ বেস ক্যাম্পের জন্য পরিচিত। এখান থেকেই অমরনাথের যাত্রা শুরু হয়। আমরা যখন
রওনা দিলাম তখন কিন্তু অনেকটি বেলা হয়ে গেছে। সেই জন্য আস্তে আস্তে যখন চন্দনবাড়িতে ঢুকলাম তখন কিন্তু অনেকটা বেলা, অর্থাৎ প্রায় 2-2:30 বাজে। চন্দনবাড়িতেও কিছু সময় আমরা অতিবাহিত করব এবং সেখান থেকেও বেরিয়ে পড়ব। সেখানকার রূপ প্রকৃতি, সেখানকার অনুভূতি, আবহাওয়া ইত্যাদি পর্যবেক্ষণ করে তারপর চন্দনবাড়ি এই জায়গাটি আদতে এটি নদীর পাশে, অর্থাৎ লিডার নদীর পাশে অবস্থিত এবং সমস্ত জায়গাটি লিডার নদী এবং তার পার্শ্ববর্তী শহরটিকে গড়ে তুলেছে। তাই জন্য যখনই যাবেন সেখানে দেখতে পাবেন নদী এবং রাস্তা পাশাপাশি। যখনই বরফ জমে তখনই কিন্তু সেই নদী এবং রাস্তা একত্র হয়ে যায়। মনে হবে যেন পাহাড় থেকে একটি বরফ জমা নদী নিচের দিকে নেমে এসছে, বা বরফের পুল বা বরফের ফ্লাইওভার টাইপের, যার মধ্যে ওটিই বিখ্যাত যখন প্রচুর পরিমাণে বরফ থাকে। অমরনাথ যাত্রা অর্থাৎ জুন জুলাই মাসে যারা যান তারা তো দেখতেই পাবেন। তার আগে যারা যান অর্থাৎ মার্চ এপ্রিলে তারা কিন্তু ওই পুল বা ব্রিজ, বরফের ব্রিজ কিন্তু দেখতে পাবেন। সেটা বিখ্যাত। আমরা তো অক্টোবরের পাহাড় এবং আকাশ, গাছপালা এগুলি দেখেছি, খুব সুন্দর লেগেছে। তো চন্দনবাড়িতে আমরা রওনা দিলাম, যেখান থেকে অমরনাথ যাত্রার পায়ে হেঁটে যাত্রা শুরু হয়। ততদূর পর্যন্ত তো আপনারা যে কোনো রকম উপায়ে গাড়ি বা অন্যান্য উপায়ে চন্দনবাড়ি পর্যন্ত পৌঁছতেই পারেন, কিন্তু তারপরে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং সেখানে কিন্তু এই পাহাড়টি যেটি দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে এবং সেই জায়গাটি যেখানে সিঁড়ি মতন ব্যবস্থা করা আছে, সেই সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। জানি না এরপরে রাস্তাটি কেমন, আমরা তো কিছুটা পর্যন্ত সিঁড়ি পেয়েছিলাম। এবং এখানে একটি পুলিশ চেকপোস্টও রয়েছে, যেখান থেকে কিন্তু এই সময় অর্থাৎ জুন জুলাই মাসে যখন যাত্রা শুরু হয় তখন কিন্তু এই শহরের মধ্যে দিয়ে সমস্ত মানুষরা আস্তে আস্তে করে এই পাহাড় পর্বত ডিঙে এগিয়ে যায়। সারা বছরই এদের পসরা অর্থাৎ ব্যবসার পসরা জমে থাকে এবং শীতবস্ত্র, মোমেন্টো, গিফট আইটেম এই সমস্ত থাকে। লিডার নদীর পাশে অবস্থিত এই ছোট্ট জায়গাটি, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আর পাশেই যে নদীটি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু পুরোপুরি বরফ হয়ে থাকে, যার মধ্যে স্কি প্র্যাকটিসিংও হয়। আবার এর মধ্যে দিয়ে মানুষ যখন বরফ থাকে তখন এখানে গিয়ে মজা করতে পারে। তাই জন্য এই যে অমরনাথ যাত্রার 2024-এর অ্যাড দেওয়া রয়েছে এখানে, ঠিক রাস্তা এবং নদীটি পাশাপাশি রয়েছে। আর ঠিক এই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি তার একদিকে নদী আর আরেক দিকে অমরনাথ ধাম যাওয়ার রাস্তা, যেটি কিন্তু এখন এই অবস্থায় তার কাটা দিয়ে আটকানো আছে। এই সমস্ত নদী অর্থাৎ লিডার নদীর উৎপত্তি এখান থেকেই। এর আগে গিয়ে যেখানে হিমবাহ রয়েছে সেখান থেকে গলে জল বেরিয়ে আসছে। আর এই ঠিক এই জায়গাটির পরেই কিন্তু এই জায়গাটি যেখানে ক্লোজ করা আছে, এই জায়গাটির পরেই কিন্তু আস্তে আস্তে করে অমরনাথের উদ্দেশ্যে সবাই রওনা দেয় এই পাহাড় বরাবর। আমরা ওই পাহাড়টির অদূর পর্যন্তই দেখতে পেয়েছিলাম।
এবং তারপরে আস্তে আস্তে করে সেখান থেকে বেরিয়ে চলে আসি। রাস্তাটি কিন্তু দেখলেই বুঝতে পারছেন এর পায়ে হাঁটা রাস্তা, যেহেতু এর পরে আর কোনো রকমের গাড়ি বা সেরকম কোনো যানবাহনের ব্যবস্থা নেই। পায়ে হাঁটা রাস্তা কিংবা সেখান থেকে বড়জোর কারো ঘাড়ে চেপে বা ঘোড়ায় চেপে এগিয়ে যেতে পারেন। চন্দনবাড়ি দেখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ব বেতাব ভ্যালির উদ্দেশ্যে। ওই বেতাব নামে একটি সিনেমা বা ফিল্ম এখানে শুটিং করা হয়েছিল। অপূর্ব ভূপ্রকৃতি, একটি পার্ক, পাশে সুন্দর নদী, ছবি তোলার জন্য উপযুক্ত। আমাদের যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এখানে পাইন বনের পাশে একটি সুন্দর পার্ক, পাইন গাছ, ম্যাপেল গাছ, ফার, স্প্রুস ইত্যাদি গাছে তার মাঝখানে পাহাড় এবং নদী দিয়ে একটি পার্ক তৈরি করা হয়েছে। জায়গাটিতে এক সময় খুবই ফাঁকা ছিল এবং সেখানে ফিল্মের শুটিং করার জন্য উপযুক্ত ছিল। আজকে সেখানে পার্ক তৈরি হয়ে গেছে এবং একটি সুন্দর মনোরম পরিবেশে একটি পার্ক তৈরি করেছে, যেখানে ভেতরে আপনারা গেলে দেখতে পাবেন একটি সুন্দর কটেজ আছে, তার উল্টো দিকে রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। আর তারপরেই রয়েছে ভ্যালি, নদী এবং সমতল দিয়ে ঘেরা ভ্যালি। আর ভ্যালির ঠিক পাশেই ঘোড়ার চড়ার ব্যবস্থাও রয়েছে। আমরা এই সমস্ত ট্যুরের মধ্যে অন্য কোথাও ঘোড়াতে করে এদিক ওদিক যাওয়া বা ঘোড়ার পিঠে চেপে কোনো জায়গাতে যাওয়া কিন্তু করিনি। এই বেতাব ভ্যালিতে এসেই এক সহৃদয় ব্যক্তির সহযোগিতাতে আমরা এখানে কিছুক্ষণ ঘোড়ায় কাটিয়েছিলাম। কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সেলার অর্থাৎ চাদর বিক্রেতাকে দেখতে পেয়েছি। জায়গায় জায়গায় তারা চাদর বিক্রি করছে, কাশ্মীরি শাল বলে বিক্রি করছে। কখনো বলছে 100 টাকা, কখনো বলছে 300 টাকা, যার কাছ থেকে যেমন নিয়ে পারে সেরকমভাবেই প্রচুর পরিমাণে এদের সেল চলছিল। হাতে হাতে করে বিক্রি করছে, তাই এখান থেকে যে কোনো সময় নেওয়া যেতে পারে। আর এই পার্কের মধ্যে দেখুন একটা সেতু রয়েছে, যেটার মাঝখান থেকে নদী বয়ে গেছে এবং পার্কের মাঝখানে এটি অবস্থিত। অর্থাৎ দেখতে খুব যত সুন্দর লাগছে, উপভোগ করতে পারবেন এখানকার সেই সুন্দর রূপ। আর তারপরেই রয়েছে ভ্যালি, যার মধ্যে দিয়ে পাইন গাছের মধ্যে দিয়ে, ম্যাপেল গাছের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। ঠিক বর্ডার বরাবর ঘোড়ার চড়ার ব্যবস্থা রয়েছে। আমাদের ওই ভদ্রলোক যে ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিল, সে আমাদের ভিডিও করে দিল এবং ঘোড়ায় চড়ার ব্যবস্থাও করে দিল। ঘোড়ায় চড়ে কিছুক্ষণ ছবি টবি তুলে সন্ধে পড়ে যায়, তাই সেখান থেকে আস্তে আস্তে করে বেতাব ভ্যালি থেকে আমরা বেরিয়ে আসি। সমস্ত ট্যুরটি অক্টোবর মাসে আমরা কমপ্লিট করি এবং অভূতপূর্ব অনুভূতি আর মনোরম চিত্তাকর্ষক সুন্দর ভূপ্রকৃতি। কাশ্মীর ট্যুর আপনারা অক্টোবরে করুন। অক্টোবরে কাশ্মীর ট্যুরের
অর্থাৎ এই সময়টা এখানকার রূপ অন্য সময়ের থেকে সম্পূর্ণভাবেই আলাদা পাবেন। আর এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রূপ দেখতে পাওয়া যায় শুনেছি, কিন্তু বরফ ছাড়া অরিজিনাল কাশ্মীরকে দেখতে গেলে এই সময়টাই আসুন। সন্ধে হয়ে গেলে আমরা বেতাব ভ্যালি থেকে গাড়ি চড়ে চলে যাই পেহেলগাঁওয়ের সেই হোমস্টের উদ্দেশ্যে, যেখানে হোমস্টেতেই সারা রাত্রি কাটিয়ে আমরা কিন্তু পরের দিন পেহেলগাঁও শহর ছেড়ে টেম্পো ট্রাভেলা করে জম্বুর দিকে রওনা দিই। জম্বু তাওয়াই ট্রেন করেই কিন্তু আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আবার এই জম্বু তাওয়াই এক্সপ্রেস ধরেই কলকাতাতে ফিরে আসি। সারা রাত্রি কাটিয়ে পরের দিন সকালে রওনা দিই পেহেলগাঁও থেকে জম্বুর উদ্দেশ্যে, এবং দুপুরবেলা নাগাদ জম্বুতে পৌঁছাই। মাঝপথে খাওয়া দাওয়া সেরে জম্বুতে রাত্রিবেলা 7:30টায় ট্রেন। সমস্ত ট্যুরটি আমাদের খুবই ভালো লাগে, তাই আপনারাও আসুন অক্টোবরে কাশ্মীর। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।